সুধী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় আছো, সুস্থ আছো। আজকে পদার্থবিজ্ঞানের একটি নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে এসেছি আমি, এবং আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তরঙ্গ। এবার আমরা তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি রাশি সম্পর্কে জানব। তরঙ্গকে ভালোভাবে স্পষ্টভাবে জানতে গেলে আমাদের এই সব রাশি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। প্রথমে আমাদের পূর্ণ স্পন্দন সম্পর্কে জানবো। তাহলে পূর্ণ স্পন্দন জিনিসটা এটি যদি গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা তরঙ্গের ক্ষেত্রে যদি কাউকে কোনো গ্রাফ দেখাতে বলা হয়, স্পষ্ট করে সবাই এই গ্রাফটি, তাহলে এটি বলতে মূলত আসলে কি বোঝাতে চাচ্ছে? এটি বলতে বোঝাতে চাচ্ছে যে একটি তরঙ্গ আমি যদি বিন্দু দেই ও, এ, বি, সি, ডি, চারটি বিন্দু দিয়ে আইডেন্টিফাই করলাম। এই চারটি বিন্দু থেকে বুঝছি আমরা যে পূর্ণ স্পন্দন বলতে একটি কণা যে বিন্দু থেকে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণ স্পন্দন হয়। অর্থাৎ যে বিন্দু থেকে শুরু করবে আবার সেই বিন্দুতেই ফিরে আসবে। ব্যাপারটি কি রকম একটু খেয়াল করো। ও বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে, ধরে নিচ্ছি এটি ও বিন্দু, তাহলে ও এ বি এই যে স্টেপটা, অর্থাৎ ও এ বি, আবার বি সি ডি ঠিক নিচেরটা বি সি ডি, এই যে জিনিসটা দেখালো। তরঙ্গ আমি বলেছি কণাগুলো নিজের জায়গায় থেকে কম্পিত হয়, অর্থাৎ এরা ট্রান্সফার হয় না। এদের এই ইয়াটাই এখানে দেখানো হচ্ছে, এদের ডিসপ্লেসমেন্ট। কণাটি জিরো অর্থাৎ ও এ বি প্রথমে এই পথ অতিক্রম করে, আবার এই নিচের যে পার্টটি আছে এই পার্টটি হচ্ছে আমাদের এই পার্টটি, অর্থাৎ সে এই যে এভাবেই তার জায়গাটাকে রাউন্ড করতে থাকে। অর্থাৎ একটি কণা যে বিন্দু থেকে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণ স্পন্দন হয়। আমি যদি গ্রাফে বলি যে এখানে কয়টি পূর্ণ স্পন্দন দেখা যাচ্ছে, তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারবো এই পর্যন্ত আসলে এক পাক সম্পন্ন করছে, আবার এটি আর একটি পাক সম্পন্ন করছে, অর্থাৎ এখানে দুটি পূর্ণ স্পন্দন আছে। তাহলে আমরা গ্রাফ থেকে বলতে পারবো যে স্পন্দন সংখ্যা অর্থাৎ পূর্ণ স্পন্দন সংখ্যা কয়টি। এখন এই পূর্ণ স্পন্দনে একটি পূর্ণ স্পন্দনে একটি কণা যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একটি পূর্ণ স্পন্দনের দৈর্ঘ্যকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। আমরা তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা এই জিনিসটি দেখতে থাকবে। এটির নাম হচ্ছে ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। যদি তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা বলি তাহলে হবে একটি পূর্ণ স্পন্দনে একটি পূর্ণ স্পন্দনের দূরত্বকে বা দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এক একটি তরঙ্গের এক এক রকম তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। আমি একটি এক্সাম্পল দিয়ে নিই। এটির যে তরঙ্গ দৈর্ঘ্য এই পর্যন্ত, কিন্তু আমি যদি আর একটি তরঙ্গ এখানে দিই তাহলে এটির তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু হবে। অর্থাৎ আগের যে তরঙ্গটি দেখিয়েছি ওর থেকে পরবর্তী যে তরঙ্গটি দেখাচ্ছি এটির তরঙ্গ দৈর্ঘ্য কম। এই যদি ল্যামডা 2 হয়, এটি যদি ল্যামডা 1 হয়, তাহলে দেখতে পাচ্ছি যে এই তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আগেরটার চাইতে অনেকটাই ছোট, প্রায় অর্ধেক। আমরা অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে পারি আগেরটার চাইতে। তাহলে বলছিলাম তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় এবং পূর্ণ স্পন্দন সম্পর্কে আমার ধারণা থাকলো। এখন যদি বলি যে এই যে তরঙ্গ দৈর্ঘ্য পেলাম এটির জন্য সময় লাগবে, অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, অর্থাৎ একটি সাইকেল সম্পন্ন করতে আমরা এখানে পাক, এক পাক দুই পাক না বলে আমরা সাইকেল আকারে দেখাবো, অর্থাৎ সাইকেল। এই সাইকেলই হচ্ছে একটা পাক দেয়া। তাহলে এক সাইকেলে এটি অতিক্রম করে ল্যামডা দূরত্ব। যদি দুইটা সাইকেল অতিক্রম করে অর্থাৎ দুটি সাইকেল সম্পন্ন করে তখন হবে আর একটি ল্যামডা।
যদি আরো দূরত্ব অতিক্রম করে তখন হচ্ছে আর একটি ল্যামডা। তাহলে দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট তরঙ্গের জন্য একটি দূরত্ব হচ্ছে ল্যামডা, দুটির দূরত্ব 2 ল্যামডা, তিনটির জন্য 3 ল্যামডা। দেখো খুব মজার একটা ব্যাপার। তাহলে আমি যদি বলি 5টি তরঙ্গের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাহলে একটির জন্য ল্যামডা, দুটির জন্য 2 ল্যামডা, তিনটার জন্য 3 ল্যামডা, তাহলে 5টির জন্য 5 ল্যামডা। তাহলে এটিকে আমি সূত্র বলতে পারি না যে S ইকুয়াল m ল্যামডা। এটি হচ্ছে দূরত্ব। তরঙ্গের ক্ষেত্রে কিভাবে দূরত্ব বের করব, এটি হচ্ছে সেই সূত্র। অর্থাৎ এটি তোমরা মাথার মধ্যে ভালো করে গেঁথে নেবে। এখন পর্যায়কালের যেটা কথা বললাম সেটি হচ্ছে এরকম যে একটি পূর্ণ স্পন্দনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে একটি পূর্ণ স্পন্দনের জন্য তো সময় লাগবে। এই যে কণার একটি পূর্ণ স্পন্দনের জন্য যে সময়টি লাগবে সেটি হচ্ছে পর্যায়কাল, সেটি হচ্ছে পর্যায়কাল। তাহলে যদি এমন হয় যে এখানে এই দুটি সাইকেল, দুটি পাক সম্পন্ন করতে একটি চিত্র থাকলে আসলে কিছু তোমাদের বেশি সুবিধা হবে। তাহলে একটি পূর্ণ স্পন্দনের জন্য যে সময় লাগবে সেটিকে আমরা পর্যায়কাল বলছি। তাহলে এক্ষেত্রে দুটি পূর্ণ স্পন্দন, আমি যদি বলি এই দুটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে মোট সময় লেগেছে 4 সেকেন্ড, তাহলে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সময় লেগেছে কতটুকু? 2 সেকেন্ড। এই যে 2 সেকেন্ড সময় লেগেছে, এই 2 সেকেন্ডই হলো এই তরঙ্গের ক্ষেত্রে পর্যায়কাল। তাহলে আমরা সংজ্ঞা এভাবে করতে পারি, একটি পূর্ণ স্পন্দনের জন্য যে সময় লাগে সেটিকে আমরা ওই তরঙ্গের পর্যায়কাল বলছি। এটিকে আমরা টি দিয়ে প্রকাশ করছি। তাহলে পর্যায়কালের একক কি হবে? পর্যায়কালের একক হবে সেকেন্ড, এবং তরঙ্গ দৈর্ঘ্যের এককে বলে নিই আমি, এটি যেহেতু একটি দূরত্ব তাই এর একক হবে মিটার। তাহলে আমরা জানলাম পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য। এখন জানবো কম্পাঙ্ক। কম্পাঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের ফিজিক্সে তরঙ্গ সম্পর্কে ধারণা থাকতে গেলে কম্পাঙ্ক সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে তরঙ্গ ক্ষেত্রে কম্পাঙ্ক জিনিসটি কি, বা এটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আসলে এর বেসটা কি, এটি আমাদের জানতে হবে। তাহলে আমরা যদি আসি এখন যে কম্পাঙ্ক, আমরা কিছুক্ষণ আগে জানলাম একটি পূর্ণ স্পন্দনের জন্য যে সময় লাগে সেটিকে পর্যায়কাল বলে। তাহলে এই যে ইকুয়েশন, এখানে আমাদের মোট স্পন্দন কয়টি? 2টি। মোট পূর্ণ স্পন্দন হচ্ছে 2টি, মোট সময় লেগেছে 4 সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক জিনিসটি হবে যে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন হচ্ছে, 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন হচ্ছে। পর্যায়কাল হচ্ছে সময় এবং কম্পাঙ্ক হচ্ছে সংখ্যা। এটি কার সংখ্যা? একটি 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন সংখ্যা। আমি লিখে দিই, 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন সংখ্যা। 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে দেখো খেয়াল করে, 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন কয়টি হয়েছে? মোট সময় 4 সেকেন্ড, দুটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে। তাহলে দুটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে লেগেছে 4 সেকেন্ড। আমি এবার যদি বলি যে 4 সেকেন্ডে পূর্ণ স্পন্দন দুইটি, 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন কয়টি? 2/4, অর্থাৎ অর্ধেকটি। এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা, বা আমাদের স্মল লেটার এন দ্বারা কম্পাঙ্ককে প্রকাশ করা হয়। আমি যদি বলি রাশিমালাটা কি হবে, এটা অদ্ভুত ব্যাপার। এই দুইটা হচ্ছে কি? মোট স্পন্দন সংখ্যা, পূর্ণ স্পন্দন সংখ্যা।
আর 4 হচ্ছে মোট সময়। তাহলে মোট পূর্ণ স্পন্দন সংখ্যাকে সময় দিয়ে ভাগ করলে কম্পাঙ্ক পেয়ে যাবে। তাহলে কম্পাঙ্কের জন্য এর রাশিমালা কি? কার রাশিমালা? কম্পাঙ্কের রাশিমালা। যেহেতু কম্পাঙ্ককে আমরা a দিয়ে প্রকাশ করছি বা n দিয়ে প্রকাশ করছি, তো লিখতে পারি n/t। এটি হচ্ছে আমাদের কম্পাঙ্কের রাশিমালা। তাহলে পর্যায়কালের রাশিমালাটা কি রকম হবে এটি একটু আমি ফিরে আসি। পর্যায়কালে ফিরে আসি। পর্যায়কালে বলেছি একটি পূর্ণ স্পন্দনের সময়। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি দুইটি পূর্ণ স্পন্দনের সময়। দুইটি পূর্ণ স্পন্দনের সময় হচ্ছে 4 সেকেন্ড। একটি পূর্ণ স্পন্দনের সময় কত? 4/2। এই যে এক্ষেত্রে 4/2 পাচ্ছি। আমি সংজ্ঞায় বলেছি একটি পূর্ণ স্পন্দনের সময় হচ্ছে পর্যায়কাল। তাহলে এই 4 কি? 4 হচ্ছে আমাদের সময়, মোট সময় t, আর 2 হচ্ছে আমাদের মোট পূর্ণ স্পন্দন। তাহলে n t/n, এক্ষেত্রে আমরা t/n পাচ্ছি। এই t/n টি হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে আবার রিপিট করছি একটু, আমি খেয়াল করো। আমি যদি একটু রিপিট করি যে একটি পূর্ণ স্পন্দনের সময়, পর্যায়কাল সময়, কাল আছে, কাল মানে সময়। কম্পাঙ্ক ইজ এ টাইপ অফ নাম্বার, অর্থাৎ 1 সেকেন্ডে স্পন্দন সংখ্যা, পূর্ণ স্পন্দন সংখ্যা। পর্যায়কাল হচ্ছে একটি পূর্ণ স্পন্দনের সময়। তাহলে খুব ভালো করে একটু জিনিস নোটিস করো, t ইকুয়াল লিখতে পেরেছি আমি t/n। আবার এই যে কম্পাঙ্ক সমান লিখেছি n/t। দেখো একই জিনিস n/t, এখানে t/n, একটি আর একটি উল্টো। ঠিক n/t, ওখানে t/n। পর্যায়কাল সময়, কম্পাঙ্ক সংখ্যা, সংখ্যা হলে n উপরে আর সময় হলে t উপরে। তাহলে এই দুটো যেহেতু একটি আর একটি উল্টো, তাই আমি f ইকুয়াল 1/t লিখতে পারছি, বা লিখতে পারি ft ইকুয়াল 1। তোমরা আবার একটা কথা বলছি যে f এবং t এরা একটা আরেকটার উল্টো। এবং আরেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এই কম্পাঙ্ককে n দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমি যদি এটি লিখি nt ইকুয়াল 1, তাহলেও কিন্তু ভুল হবে না। ঠিক আছে?